ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজের ১৯ নম্বর স্পেশাল একটি এপিসোডে। কারণ আজকে যিনি আমাদের লিখে পাঠিয়েছেন তিনি আমাদের সকলের প্রিয় রিয়াদ ভাই। রিয়াদ হাসান ভাইকে দীর্ঘ বছর ধরে আফটার মিডনাইট স্টোরিজে ঘটনা পাঠিয়ে সমৃদ্ধ করছেন এবং আফটার মিডনাইট স্টোরিজের জন্য নিজের জীবনের অনেকটা সময় তিনি দিয়েছেন। তো আজকে রিয়াদ ভাইয়ের ঘটনা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এটাকে ঘটনা বলা ভুল, আমি বলবো এটা একটা খুব সুন্দর লেখা আপনাদের সকলের জন্য, এবং আপনাদের এই লেখাটা খুবই ভালো লাগবে, ভয় লাগবে এবং সব মিলিয়ে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স করবেন। আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠান aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজ ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। আফটার মিডনাইট স্টোরিজ কোনো রকমভাবে কোনো অন্ধবিশ্বাস, কালো জাদু বা কুসংস্কারকে প্রমোট করে না। আফটার মিডনাইট স্টোরিজের কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। এর ব্যতীত আফটার মিডনাইট স্টোরিজের অন্য কোনো উদ্দেশ্য নেই। আফটার মিডনাইট স্টোরিজের ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে আফটার মিডনাইট স্টোরিজের শ্রোতাদের ওপর। আমাদের কাজ শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করা। চলুন আজকের এপিসোড শুরু করি। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। চলুন আজকে রিয়াদ ভাইয়ের লেখা ঘটনা আমরা বলি। আজকে থাকছে রিয়াদ হাসান ভাইয়ের লেখা একটি ঘটনা, যে ঘটনা তোমাদের ভালোবাসবে, একই সাথে ভয়ও পাওয়াবে। সিরিয়াল কিলিং, প্রেম, রোমাঞ্চ সব কিছু মিলিয়ে আজকের এই ঘটনা। শহরে একের পর এক যুবক খুন হচ্ছে, কোনো আঘাতের চিহ্ন নেই এবং আশ্চর্যের বিষয় হলো সকলকে উলঙ্গ অবস্থায় পাওয়া যাচ্ছে এবং কারো শরীরে ছিটে ফোটা রক্ত নেই। কিন্তু কেন? কি কারণের পেছনে? কারাই বা এসব খুনের পিছনে দায়ী? জানতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে শেষ পর্যন্ত। প্রথমেই বলতে চাই, খুব মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনতে হবে। কোথাও বাদ দিলে বা মনোযোগ হারালে সেই মজাটা পাওয়া যাবে না। ঘটনার মাঝে অনেক প্রশ্ন আসতে পারে, সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে। ভূত, প্রেত, জিন, পরী, আত্মা, প্রেতাত্মা অনেক তো শুনলে, এবার চলো অপদেবী নিয়ে শোনা যাক। ভয় কতটা পাবে জানি না, তবে এই অপদেবী তোমাদের ভাবাবে। রিয়াদ হাসান ভাই লিখছে আফটার মিডনাইট স্টোরিজ এক্সপ্রেস 3 এর কাফের গাঁও থেকে। একদম শেষে তোমাদের মতামত জানতে চাইব। কতটা ভয় পেলে, কতটা কষ্ট পেলে, চলো শুরু করা যাক। 3, 2, 1 কনসেন্ট্রেশন। সকালে সূর্য তখন সবে উঠতে শুরু করেছে। কাকের কর্কশ ডাকে নয়নের চারদিকটা কোলাহলপূর্ণ। নয়নের পাশেই একটা পরিত্যক্ত ঘর, সেখানে নয়নের সুইপারদের সর্দার মাঝে মাঝে থাকে। পৌরসভার সুইপারগুলো তখন সবে কাজে আসতে শুরু করেছে। ময়লা টানার ভ্যানগুলো সারি করে রাখা নয়নের পাশে ঘরটার সামনে। এক সুইপার ভ্যান নিতে এসে দেখে ভ্যান রাখার জায়গায় পাশেই কয়েকশো কাক একসাথে চিৎকার করছে আর কোনো একটা জিনিসকে ঘিরে ধরে রয়েছে। সুইপারটি মনে মনে ভাবে যে কি এমন জিনিস যে কাকগুলো এত উল্লাস করছে। এই ভেবে সে সামনের দিকে এগিয়ে যায়। সামনে এগোতেই যা দেখে তা দেখে সে চিৎকার করে ছুটে পালায়। কাকগুলোর সামনে কোনো জিনিস নয়, বরং একটা লাশ পড়ে আছে। লাশটির কপাল, গাল, বুকের ওপর বসে কিছু কাক লাশটির চোখ ঠুকরে ঠুকরে খাচ্ছে। কাকগুলো চোখের জায়গাটা অনেকটাই খেয়ে ফেলেছে, একটা গভীর গর্তের মতো সৃষ্টি করেছে। আর কিছু কাক লাশের উলঙ্গ শরীরের অনেক জায়গায় ঠুকরে যাচ্ছে নরম মাংস খাওয়ার জন্য। সুইপারটি এই দেখেই খুন খুন বলে চিৎকার করতে করতে দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ আসে। লাশ দেখে মনে হচ্ছে বয়স আনুমানিক 28 হবে। লাশটি পুরো ফ্যাকাশে বর্ণের। কাক যেসব জায়গাগুলোতে ঠুকরে খেয়েছে সেখানে শুধু লাল মাংস দেখা যাচ্ছে, শরীরে বিন্দু পরিমাণ কোনো রক্ত নেই। পুলিশ এসে লাশটি নিয়ে চলে যায়। লাশটি ছিল 30 বছর বয়সী স্থানীয় এক যুবকের। কি করে মৃত্যু হলো তা পুলিশ জানতে পারে না। শুধু একটাই খটকার বিষয়, লাশের শরীরে এক ফোঁটা অবশিষ্ট রক্ত নেই। বিষয়টা বড়ই আশ্চর্যজনক। পুলিশের আনসলভড কেস হয়ে পেন্ডিং পড়ে থাকে মামলাটি। ঠিক তার পরের মাসের একটা ঘটনা। 5 তলা অ্যাপার্টমেন্টের 3য় তলায় একটি ফ্ল্যাট থেকে পচা গন্ধ পায় পাশের ফ্ল্যাটের একজন। যে ফ্ল্যাট থেকে পচা গন্ধ আসছিল সে ফ্ল্যাটে 32 বছর বয়সী একজন চাকুরিজীবী লোক থাকত। একাই থাকত লোকটি। পচা গন্ধ আসায় পাশের ফ্ল্যাটের লোকটি যখন দরজায় নক করতে যায়, তিনি দেখেন দরজাটা খোলা, শুধু বেজানো ছিল। দরজা খুলতেই একটা বিকট পচা গন্ধ নাকে আসে এবং দরজা খুলতেই তিনি যা দেখতে পান তার জন্য একদমই প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সেই ফ্ল্যাটের লোকটি উলঙ্গ অবস্থায় মরে পড়ে আছে মেঝেতে। মাটি এবং কিছু পোকামাকড় বনবন করছে এবং কিলবিল করছে পুরো শরীরটাতে।
শরীরটা একদম ফ্যাকাশে। পুলিশে খবর দেওয়া হয়। প্রথম লাশের মতো দ্বিতীয় লাশেরও একই অবস্থা, শরীরে কোনো রক্তের ছিটে ফোঁটা নেই। আবার ঠিক 1 মাস পর ওই একই এলাকার একটি মেসবাড়িতে আরও একটি যুবকের লাশ পাওয়া যায়। 25 বছরের টকবগে যুবকও একই রকম ফ্যাকাশে, রক্তশূন্য অবস্থায় উলঙ্গ হয়ে উপুড় হয়ে পড়ে আছে মেঝেতে। মেসবাড়ির বাকি সদস্যরা পিকনিক করতে অন্য একটি শহরে গেছিল। এই একজনই কাজের কথা বলে থেকে যায় বাড়িতে। পিকনিক থেকে বাকি সদস্যরা ফিরে এলে তার লাশ পড়ে থাকতে দেখে মেঝেতে। স্থানীয় পুলিশ একের পর এক এই যুবকদের মৃত্যু নিয়ে বেশ চিন্তিত। 3 জনেরই মৃত্যুর ধরন একই রকম, 3 জনেরই টকবগে যুবক, এবং 3 জনকেই উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। 3 জনের শরীরেই কোনো রক্ত অবশিষ্ট নেই। কেউ যেন সুনিপুণভাবে চুষে শরীরের সমস্ত রক্ত দিয়ে নিজের তৃষ্ণা মিটিয়েছে। আরও একটি অদ্ভুত মিল রয়েছে, 3 জনই যৌন সঙ্গমের পর মারা গেছে। এবং আরও একটি উল্লেখিত বিষয়, মৃত্যুর দিনটি ঘটেছে পূর্ণিমার রাতে। ঘটনাস্থলে পাওয়া যায়নি কোনো রকম ক্লু, যেটা ধরে পুলিশ তদন্তে কাজে এগিয়ে নিয়ে যাবে। পুলিশের ধারণা এটা কোনো সাইকোপ্যাথ সিরিয়াল কিলিং। এই শহরেরই এক প্রেমিক যুগল বিপুল এবং ইপসা। সূর্যের আলো তখন ক্লান্ত হয়ে পশ্চিম আকাশে ডুববে ডুববে করছে। পাখির ঝাঁকগুলো পাশের দেবদারু আর কাঁঠাল বাগানে আশ্রয় নিয়ে ডানা ঝাপটাতে ব্যস্ত। ধান গাছের মাথায় হালকা বাতাস দুলে উঠছে, মাটির গন্ধে ভরে উঠছে চারদিক। বিপুল একটা পাথরের বেঞ্চে বসে কাগজের ঠোঙা থেকে বাদাম খাচ্ছিল। সে পাশে বসা ইপসার দিকে তাকালো, চোখে হালকা ক্লান্তি, মুখে কেমন এক নির্লিপ্ত ভাব। আগের সেই প্রাণবন্ত হাসি, অবাধ কথা বলার ঝর্ণাধারা কোথায় যেন হারিয়ে গেছে। বিপুল বাদামের খোলাটা আঙুলে ফাটিয়ে মুখে ঢুকিয়ে মৃদু হাসিতে বলে, তুই ইদানিং কেমন চেঞ্জ হয়ে গেছিস ইপসা। তোর ভালোবাসায় আগের মতো সে টান টান উত্তেজনা নেই। কিছু চিন্তিত? তুই বাড়িতে কিছু হয়েছে? ইপসা তাকালো, কিন্তু মুখে কোনো ভাব নেই। সে খুব ধীর গলায় বলল, না, কিছু হয়নি। বিপুল কিছুটা বিরক্ত হলে চুপ করে গেল। এই মাঠটার নাম কাঁঠালতলা। এখানে তাদের দেখা হয় প্রায় প্রতি সন্ধ্যায়। ক্লাস 11 থেকে শুরু হওয়া তাদের প্রেম এখন 8 বছরের পুরনো। বিপুল এবং ইপসা দুজনেই বেশ মিষ্টি প্রকৃতির। বিপুল একটু লম্বা হলেও ইপসাকে পাশে দাঁড়ালে একদম বেমানান যে লাগে তা নয়। দুজনেরই চকচকে গায়ের রং, এবং টিফিনের সময় চায়ের দোকানে দাঁড়িয়ে 2টো চায়ের কাপ ভাগ করে খাওয়া, বিকেলে নদীর ধারে বসে বাতাস খাওয়া, কখনো বইয়ের অজুহাতে কলেজের পিছনে লাইব্রেরিতে দেখা, সবই যেন একটা সুন্দর অভ্যাস ছিল। এখন দুজনেই কলেজ শেষ করেছে। বিপুল এখন একটা প্রাইভেট ফার্মে ছোট চাকরি করছে, আর ইপসা তখনও কোনো জবে ঢোকেনি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু গত 3 মাস ধরে ইপসার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিয়েছে। সে এখন কোনো কথা বলে, চোখে ভয় বা অন্য কিছু লেগে থাকে। বিপুল বলল, তুই আগের মতো নেই। আগে হাসতিস, ঝগড়া করতিস, রাগ করতিস, এখন এরকম চুপচাপ থাকিস, হাসিস না। কি হয়েছে বলতো তোর? ইপসা নিচু গলায় বলল, কই, কিছু হয়নি তো। তখন হঠাৎ করে পাশের গাছের দিক থেকে একটা শুকনো ডাল ভাঙার শব্দ হয়, ট্যাক করে। দুজনেই চমকে তাকায়, কিন্তু কিছু নেই। বাতাস থেমে গেছে, পাখির ডাক বন্ধ। এক মুহূর্তে চারপাশে নিস্তব্ধতা অস্বাভাবিকভাবে ঘন হয়ে উঠল। বিপুলের গলায় কাঁপনি চলে এলো, বলল, চল আজ যাই, কাল আবার দেখা হবে। ইপসা মাথা নাড়ল, কিন্তু চোখ সরালো না ওদিক থেকে, যেন কিছু একটা দেখছে সে। বিপুলের চোখেও ভয়ের ছায়া খেলে গেল। বিপুল খেয়াল করছে ইপসা কেমন একটা ঝিমিয়ে গেছে। আগের মতো সেই চঞ্চল আর প্রাণবন্ত ইপসা এখন কথা বলে না, শুধু ছোট ছোট কয়েকটা উত্তর দেয়, মাঝে মাঝে মৃদু একটা হাসি দেয়। কিন্তু ইপসা এমন কখনোই ছিল না। এটা নিয়ে বিপুল বেশ চিন্তিত। অফিস থেকে বের হয়ে সোজা চলে আসে ইপসার বাড়ির পাশের মাঠে। আগের থেকে অনেকটা বেশি সময় দিতে শুরু করে। এক সময় 3-4 দিন পর পর দেখা হতো, কিন্তু এখন রোজই অফিস থেকে একবার করে ফেরার পথে দেখা করে। জোর করে সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিং করবার জন্য নিয়ে যায়, কিন্তু কোনোবারই লাভ হয় না। কিছু হয়নি রে, এই বলেই প্রতিবার এড়িয়ে যায় ইপসা। দিন যত এগোতে থাকে ইপসার মধ্যে পরিবর্তন তত বাড়তে থাকে। এমন একটা সময় আসে যে বিপুল ইপসার বাড়ির পাশের মাঠে দেখা করার জায়গায় গিয়ে ফোন করলেও ইপসা আসতে চায় না। বিপুলের মধ্যে ধীরে ধীরে সন্দেহ প্রবণতা বাড়তে থাকে। বিপুল মনে মনে ভাবে ইপসা হয়তো অন্য কোনো ছেলের সাথে নতুন সম্পর্কে যাচ্ছে। এটা ভাবার অবশ্য একটা কারণ আছে, কারণ বিপুলের একটা বন্ধু একদিন দেখেছিল ইপসা একটি ছেলের সাথে ঢলাঢলি করতে করতে সিনেমা হল থেকে বেরোচ্ছে। সে সময় যদি ইপসা এত প্রাণবন্ত হয়ে ঢলাঢলি করতে পারে, তবে কেন বিপুলের সামনে এসে চুপচাপ হয়ে যায়? বিপুল ভীষণ কষ্ট পেলেও সেই দেখা করার জায়গাটায় গিয়ে প্রতিদিন অফিসে এসে দাঁড়িয়ে থাকে।
ইপসা এখন আর কলও রিসিভ করে না। তবু বিপুল মেসেজ করে ইপসাকে জানিয়ে দেয় যে সে মাঠে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু দিনের পর দিন এভাবে দাঁড়িয়ে থেকেও আর দেখা হয় না বিপুলের সাথে। বিপুল আর ইপসার এই সম্পর্ক তাদের বাড়ির লোকজন জানত, কিন্তু কাস্ট আলাদা বলে দুই পরিবারের কোনো পরিবারই এই সম্পর্কটা মেনে নিতে চাইতো না। তাই বিপুল চাইলেও ইপসার বাড়িতে যেতে পারত না। কী লাভ খোঁচাখুচি ঝামেলা বাড়িয়ে। একদিন বিপুলের ফোনে একটা কল আসে। কলটা ছিল ইপসার বাড়ি থেকে। ইপসার মা বিপুলকে জিজ্ঞাসা করে যে ইপসা তার কাছে আছে কিনা। উত্তরে বিপুল বলে যে না, আমার কাছে নেই। সঙ্গে সঙ্গে ইপসার মা কেঁদে ফেলে এবং বিপুলকে বাড়িতে আসার অনুরোধ জানায়। বিপুল হন্তদন্ত হয়ে অফিস থেকে ছুটে যায় ইপসার বাড়িতে। ইপসা বাবা মায়ের একমাত্র মেয়ে। বিপুল ইপসার বাড়িতে পৌঁছয়। ইপসার মা জানায় ইপসা নাকি বিগত 3 মাস ধরেই হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। মানে ইপসার জন্মদিনের পর থেকে বাড়ির লোকের সাথে কথাবার্তা বলে না, ঘরে একা থাকে, একাই কথা বলে। যখন বের হয় 4-5 ঘন্টার জন্য বের হয়, আবার বাড়িতে ফিরে আসে। ইপসার মা খানিকটা খুশি হয়েছিল এভাবে যে আগের মতো ইপসার ভেতরে বিপুলকে নিয়ে যে মাতামাতি ছিল এখন আর সেটা নেই। তবে ইপসার মা যখন জানতে পারে যে ইপসা আরও 2 ভিন্ন ছেলের সাথে ঘুরছে, তখন একটু চিন্তিত হয় এবং সেই ইপসাকে শাসন করে। ইপসার মা জানতে পেরেছিল ইপসার মামার থেকে, মামা নাকি 2 ভিন্ন ভিন্ন ছেলের সাথে দেখেছে ইপসাকে। মামা এও জানিয়েছিল যে ছেলে দুটির চলাফেরা নাকি মামার কাছে খুব একটা সুবিধের মনে হয়নি। মামা ইপসাকে যেমন পোশাকে দেখেছিল সেটাও নাকি খুব একটা শোভনীয় পোশাক ছিল না। ইপসার মায়ের থেকে সবকিছু শুনে বিপুল অনেকটা ভেঙে পড়ে। নিজেই মনে মনে 2 4 মিলিয়ে বুঝতে পারে কেন ইপসা তাকে এতদিন অ্যাভয়েড করে আসছিল। ইপসার বোধহয় এই দীর্ঘ 8 বছরের সম্পর্কে এক ঘৃণা ভাব চলে এসেছিল। কিন্তু বিপুলের তো এমনটা হয়নি। ইপসা ইনসিকিউরিটিতে ভুগলেও বিপুল কিন্তু বরাবরই ইপসা ছাড়া দ্বিতীয় কাউকে নিজের সঙ্গী হিসেবে ভাবতে পারত না। মনে মনে ইপসার প্রতি রাগও হয়, কিন্তু ইপসাকে কেন পাওয়া যাচ্ছে না সেটার কোনো কারণ খুঁজে পেল না। ইপসার মা জানায় ইপসা গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হবার পর আর ঘরে ফেরেনি। পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো কাছে যায়নি। এমনকি বাড়ি থেকে বের হবার সময় সাথে করে ফোনটাও নিয়ে বের হয়নি। বিপুল কিছুটা রেগে গিয়ে ইপসার মাকে বলে, আমাদের সম্পর্কটা তো এতদিন মেনে নেননি। দেখুন ইপসা এখন আপনাদেরই পছন্দসই কোনো ছেলের সঙ্গে রাত কাটাচ্ছে হয়তো। ওর সাথে অনেক দিন থেকেই আমার দূরত্ব বেড়ে গেছে, তাই আমার কাছে ইপসার আর কোনো খোঁজ নেই। আপনারা থানায় গিয়ে একটা রিপোর্ট করুন। কথাগুলো গড়গড় করে বলেই বিপুল ইপসাদের বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু ইপসা গেলটা কই? যতই ইপসা বিপুলের সাথে দূরত্ব বাড়াক না কেন, 8 বছরের প্রেমকে কি এত সহজ ভোলা যায়? বিপুল পরিচিত সবার কাছে ফোন করে, ইপসার নিখোঁজ হওয়ার খবরটা জানে, কিন্তু কারো থেকে কোনো খোঁজ পায় না। অবশেষে ইপসার এক বন্ধুর থেকে খবর পায় ইপসাকে নাকি একটা ছেলের সাথে বাইকে ঘুরতে দেখেছে। কথাটা শুনে খারাপ লাগলেও ইপসার সাথে খারাপ কিছু হয়নি ভেবে বিপুল কিছুটা আশ্বস্ত হয় এবং ব্যাপারটা ইপসার মাকে ফোন করে জানায়। একদিন পর বিপুল জানতে পারে ইপসা নাকি বাড়ি ফিরে এসেছে। বিপুল মনে মনে সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক একদিন ইপসার সাথে দেখা করে ইপসার এমন কর্মকাণ্ডের কথা জিজ্ঞাসা করে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে। কিন্তু বিপুল দেখা করার জন্য বারবার ফোন করলেও ইপসা ফোন তোলে না। এরই মধ্যে বিপুল একদিন অফিস থেকে ফেরার সময় দেখে ইপসা তাদেরই পরিচিত এক বন্ধুর সাথে ফুচকার দোকানে ফুচকা খাচ্ছে এবং হাসাহাসি করছে। এই দেখে বিপুল রাগে ফেটে পড়ে, কিন্তু সিন ক্রিয়েট হবে ভেবে এড়িয়ে চলে যায়। যে ছেলেটিকে সাথে দেখছে বিপুল, সে বিপুলেরও বন্ধু, নাম সাগর। তবে কি সাগরের জন্য এসে 8 বছরের রিলেশন ভাঙে? সেদিন রাতে সাগরকে ফোন করে বিপুল। ফোন করে বলে, তুই যে কাজটা করলি সেটা ঠিক করলি না। আমাদের এতদিনের সম্পর্কটা ভেঙে দিয়ে ঠিক করলি তো? তোকে বন্ধু বলে ডাকতেও আমার ঘেন্না করছে। ফোনের অপর প্রান্ত থেকে সাগর পরিষ্কার জানায়, তোর প্রতি ইপসার কোনো টান নেই রে বন্ধু, ইপসা আমার কাছেই থাকতে চায়। এসব নিয়ে আর কথা না বাড়ালেই খুশি হব। এই বলে ফোনটা কেটে দেয়। বিপুল রাগে হাত থেকে ফোনটা ছুঁড়ে মারে। ইপসার প্রতি তার তখন ঘেন্না শুরু হয়। ইপসা এতটা বেঈমান হবে সেটা কল্পনাতেও ভাবতে পারেনি বিপুল। বিপুল দিন দিন হতাশায় ভেঙে পড়তে শুরু করে। ইপসার সাথে একবার শেষ দেখা করে বিপুল অন্য একটি শহরে চলে যাওয়ার জন্য মনস্থির করে। 30 দিন পর হঠাৎ একদিন বিপুলের ফোনে কল আসে। কল করেছে থানার পুলিশ অফিসার। পুলিশ অফিসার জানায় তার বন্ধু সাগরের মৃতদেহ তার নিজের বাড়িতে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানা যায়নি, তবে তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। সাগরও মারা গেছে গতকালের পূর্ণিমার রাতে। যেহেতু শহরে তখনই সিরিয়াল কিলিং চলছে, তাই সাগরের মৃত্যুর কারণ তদন্ত করতে গিয়ে সাগরের ফোন লিস্ট থেকে বিপুলের নাম্বার পায় পুলিশ।
কী নিয়ে কথা হয়েছে সেসব জানতে চায় বিপুলের থেকে। বিপুল তখন পুরোটা খুলে বলে সাগরের সাথে যা কথা হয়েছিল সেদিন। পুলিশ অফিসার তখন বিপুলকে আগামীকাল সকালে একবার থানায় আসতে বলে, কারণ এই সিরিয়াল কিলিংয়ের সাথে না হলেও সাগরের মার্ডার কেসে বিপুল একজন সাসপেক্ট। বিপুলও জানতো এই সিরিয়াল কিলিংটার ব্যাপারে, কারণ এই খবরটা তখন টক অফ দ্য টাউন। বিপুলের মাথায় না কিছু ঢোকে, তবে তো ইপসাও এখন সে মার্ডারের কেসের একজন সন্দেহভাজন ব্যক্তি। খুনের মোটিভ দুজনেরই আছে, কিন্তু বিপুল নিতান্তই একজন ছাপোষা মানুষ। এইসবের মধ্যে জড়িয়ে নিজেকে এখন পাগল বলে মনে হচ্ছে। ঢকঢক করে জল খাচ্ছে আর নিজের ঘরে পায়চারি করতে করতে ঘামছে। ঠিক এমন সময় একটা ফোন আসে। এই ফোন কলটা ছিল বহু প্রতীক্ষিত একটা ফোন কল। ফোন করেছে ইপসা। হন্তদন্ত হয়ে বিপুল ফোন রিসিভ করে। এক নাগাড়ে বিপুল বলতে শুরু করে, এতদিনে তোর ফোন করার সময় হলো? না, নষ্ট মেয়ে একটা, তোর বয়ফ্রেন্ড মরে গেছে বলে এখন আমায় ফোন করেছিস? আমাকে পুলিশ কাছে ফাঁসিয়ে এখন আবার আমাকেই ফোন করেছিস? 8টা বছরের সম্পর্ক তাসের মতো ভেঙে এখন পুলিশ কাছে ফাঁসি দিলি। আর কি চাইছিস তুই? হ্যাঁ? ফোনের অপর প্রান্ত থেকে কঠিন ঠান্ডা অথচ নম্র শান্ত গলায় ইপসা বলল, আর কোনোদিনও তোকে জ্বালাতন করব না। একবার আসবি আমার কাছে? তুই তো আমার কাছে একবার শেষ দেখা করতে চেয়েছিস, আজকেই হোক তবে। আমি বড্ড ক্লান্ত রে, এবার আমার বিদায় নেওয়ার পালা এসে গেছে। আমি স্কাইভিউ হোটেলের 907 নম্বর রুমে আছি, প্লিজ একবার আয়। ইপসার কথাগুলো শুনে বিপুল যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। এতদিনের জমে থাকা রাগ, অভিমান, ঘৃণা মুহূর্তেই যেন মিলিয়ে গেল। ইপসার কথাগুলো শুনে মনে মনে হলো ইপসা হয়তো খারাপ কিছু একটা করতে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে বিপুল বলল, আসছি, আমি আসছি বলেই ফোনটা কেটে রওনা হলো স্কাইভিউ হোটেলের দিকে। স্কাইভিউ হোটেল এই শহরের সবথেকে বিলাসবহুল হোটেল একটা। 10 তলা বিল্ডিংয়ের 6 তলা পর্যন্ত শপিং মল, 7, 8, 9 তলা স্কাইভিউ হোটেল। 35 মিনিট বাইক চালিয়ে সেই হোটেলে পৌঁছায় বিপুল। এতক্ষণ পর্যন্ত শুনে তোমাদের কি মনে হচ্ছে? আদেও কি এটা একটা ভৌতিক ঘটনা, নাকি একটা প্রেম এবং সিরিয়াল কিলিংয়ের থ্রিলার গল্প? অবশ্য এতক্ষণ তাই মনে হয়েছে হয়তো সবার। তবে এরপর যা শুনবে তা তোমরা হয়তো কল্পনাতেও ভাবতে পারোনি। পুরোটা শোনার পর সবকিছু তোমাদের কাছে দিনের আলোর মতো স্বচ্ছ হবে। কতটা ভয় পাবে জানি না, তবে তোমাদের প্রচণ্ড ভাবাবে। স্কাইভিউ হোটেলের রিসেপশনে বিপুল নিজের পরিচয় দিয়ে চলে যায় 907 নম্বর রুমের দিকে। দরজা কড়া নাড়তেই দরজা খুলে ইপসা। বিপুলের সাথে ইপসার দেখা প্রায় 3 মাস পর। ইপসা যেন আগের থেকেও সুন্দরী আর রূপবতী হয়ে গেছে। একটা হাফ প্যান্ট টি শার্ট পরেও যেন তাকে অপ্সরার মতো লাগছিল। এই 3.5 মাসে যেন আরও হৃষ্টপুষ্ট এবং চকচকে হয়ে উঠেছে। তবে চোখ একেবারে শান্ত লাগছিল। বিপুল যেন চোখ ফেরাতে পারছিল না। ইপসার ডাকে যেন সম্বিত ফিরে পায় বিপুল। ঘরে ঢোকে বিপুল। খুব সুন্দর পরিপাটি রুম, সব কিছু সাজানো। রুমেই একটা অ্যাটাচড বাথরুম আর ব্যালকনি। ইপসা ব্যালকনিতে চলে যায়, পিছু পিছু আসে বিপুল। বেশ বড় ব্যালকনি, ব্যালকনির রেলিং হাঁটু অবধি দেওয়া। সেখানে একটা চেয়ার আর একটা টি টেবিল। তখন সন্ধে 7:30। ব্যালকনি থেকে রাতের শহরটা বেশ দারুণ লাগছিল। মনে হচ্ছে রাতের আকাশের সাথে যেন পুরো শহরটা মিলিয়ে গেছে। বিপুল চেয়ারে বসে আর ইপসা সেই ব্যালকনির রেলিং ধরে দাঁড়ায়। চারিদিকে শহরের কোলাহল, আর সেই কোলাহলের নিস্তব্ধতা কাটিয়ে ইপসার দিকে তাকিয়ে বিপুল বলে, কি হয়েছে বল? এমন উল্টোপাল্টা কথা কেন বলছিলি ফোনে? ইপসা মৃদু হেসে শান্ত কণ্ঠে বলে, তোকে অনেক কিছু বলার আছে। জানি তোর মনে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। এই হোটেলটা কেন এসছি জানিস? এই হোটেলটা যখন রাস্তা থেকে দেখতাম তখন মনে হতো আমরা একদিন হানিমুনে আসবো এখানে। দীর্ঘ 8 বছরের ভালোবাসায় আমি বা তুই কেউই কখনো খুব কাছাকাছি আসেনি, আজকেও আসবো না। হানিমুন না হোক, তবে খুব ইচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে তোর সাথে কিছুটা সময় কাটাবো। আবারও বলছি, তোর মাথায় হয়তো অনেক প্রশ্ন, সব উত্তরই ডায়েরিতে পাবি। তবে এই ডায়েরিটা এখন পড়িস না, এটা শেষটা তুই লিখিস। কথাগুলো শুনে বিপুল কিছুটা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে বলতো? এমন উল্টোপাল্টা কথা কেন বলছিস? শুনে ইপসা বলল, তোকে যেমন আগেও ভালোবেসেছি, এখনো বাসি। আর তোকে ভালোবেসে বলেই তোর থেকে এতটুকু দূরে সরে গেছি। আর তোকে ভালোবেসেই আমি একটু আটকে গিয়ে মুহূর্তেই ব্যালকনির রেলিং থেকে জোরে পিছন দিকে ঝাঁপ দেয়। অনেক কিছু বুঝে ওঠার আগেই বিপুল দৌড়ে গিয়ে ইপসার হাত ধরার ব্যর্থ চেষ্টা করে। ব্যালকনির রেলিং ধরে নিচের দিকে তাকাতেই এক বিভৎস দৃশ্য দেখতে পায়। বড় ধূপ করে পড়ার আওয়াজ, সাথে ইপসার চিৎকার। রাস্তায় পড়েছে ইপসার শরীর। মুহূর্তে আশেপাশের লোকজন ছুটে আসে। ইপসার শরীরের চারপাশে জমাট বাঁধা রক্ত ছড়িয়ে পড়ে। বিপুল ছুটে যায় নিচে, কিন্তু ততক্ষণে সব শেষ। লোকজন
লোকজন ইপসাকে ঘিরে ধরে আছে। বিপুল স্তব্ধ হয়ে লোকজনকে পাশে ঠেলে ইপসার কাছে যায়। মাথা ফেটে ঘিলু এবং রক্ত বের হয়ে যার চারপাশে ছড়িয়ে আছে। শরীর ফেটে ভেঙের হাড় আর নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, আর জমাট বাঁধা রক্ত, কিন্তু মুখে যেন এক প্রশান্তির হাসি। বিপুল ইপসার মৃতদেহকে জড়িয়ে ধরে একটা চিৎকার দেয় এবং জ্ঞান হারায়। বিপুলের আর জ্ঞান ফেরে না। 28 দিন কোমায় থাকার পর পূর্ণিমার রাতেই তার মৃত্যু হয়। কিন্তু এই মৃত্যু সেই আগেরগুলোর মতো রক্তশূন্য ফ্যাকাশে না। প্রচণ্ড মানসিক আঘাত থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে 28 দিন কোমায় থেকে বিপুলের মৃত্যু। বিপুলের মতো হয়তো তোমাদের মাথায়ও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এরপর কি হলো? কেন এবার ইপসা এমন নির্মমভাবে আত্মহত্যার পথ বেছে নিল? এর পিছনে কারণ কি ছিল ইপসার ডায়েরিতে? এবার ক্লিয়ার হবে তোমরা। এর পরের অংশটা শুনতে প্রস্তুত তো? পরের অংশ তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু গুছিয়ে দিচ্ছি। তোমাদের ফিরে যেতে হবে 4 মাস আগে, যখন ইপসা সুস্থ ছিল। বিপুল এবং ইপসার প্রেম ভালোই জমে উঠেছিল। সামনে ইপসার জন্মদিন, কিভাবে তারা সেলিব্রেট করবে সেটা নিয়ে প্রতিদিন কথা হতো। 8 বছরের প্রেমে কেউ কোনোদিনও ঘনিষ্ঠ হয়নি, মানে একে অপরের একান্তে কাছে আসা যেটাকে বলে। তো ইপসার জন্মদিন আসে। জন্মদিনে বিপুল একটা চকলেট এবং একটা শোপিস গিফট করে। শোপিসটা একটা ছোট পুতুলের, অসম্ভব সুন্দর এক নারী মূর্তির, সাদা এবং পার্পল রঙের একটা পুতুল, যেখানে নারীটি একটি পার্পল কালারের শাড়ি পরে আছে, একটি স্তন অনাবৃত। কোমরের নিচ থেকে কিছুটা সাপের মতো লেজ, অনেকটা আবার মৎস্যকন্যার মতো। শোপিসটা যে দেখবে সেই নিতে চাইবে। এটা একটা অ্যান্টিক পুতুল, অনেক পুরনো দিনের। পুতুলটা বিপুলের দাদুর বাবার বাক্সে একটা রুমালে পেঁচানো ছিল। পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে পুতুলটা বিপুল পেয়েছিল। ইপসা যেহেতু অ্যান্টিক জিনিসপত্র ভালোবাসত, তাই এই পুতুলটাই দামি গিফট বলে মনে করল বিপুল। সুন্দর করে সেটাকে পরিষ্কার করে পুতুলটির নিচে একটা স্ট্যান্ড বসিয়ে নেয় বিপুল, যেন পুতুলটি সেই স্ট্যান্ডের উপর ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে। পুতুলটি পেয়ে ইপসা মহাখুশি। সেদিন একসাথে রেস্টুরেন্টে বসে কেক কাটে ওরা, খাওয়া দাওয়া করে এবং যথাসময়ে বাড়ি ফেরে। ইপসা পুতুলটিকে তার বেডের পাশের সাইড টেবিলে রেখে দেয়। ইপসা একদিন নখ কাটার সময় তার আঙুলের অনেকটা কেটে ফেলে ভুল করে। সাইড টেবিলের ড্রয়ার থেকে তুলো আর ডেটল বার করতে গিয়ে কিছু রক্ত পড়ে সেই মূর্তিটার উপর। ইপসা খেয়াল করে মূর্তি থেকে রক্তটা গায়েব হয়ে যায়, যেন মূর্তিটা পুরো রক্ত তুলোর মতো চুষে নিয়েছে। অবাক হয়ে যায় ইপসা। তবে কি মূর্তিটি সত্যি কোনো তরল পদার্থ অ্যাবজর্ভ করে নেয়? এটা দেখতে গিয়ে বোতলে থাকা জুস এবং জল মূর্তিটির ওপর ফেলে, কিন্তু দেখলো জল বা জুস মূর্তিটি অ্যাবজর্ভ করছে না। পরীক্ষা করার জন্য আঙুলে থাকা রক্ত মূর্তিটির গায়ে লাগাতেই আঙুলে লেগে থাকা রক্তগুলো চুষে নিল মূর্তিটা, এবং মূর্তিটা কেমন যেন চকচক করতে লাগলো। মনে হচ্ছে যেন মূর্তিটির উজ্জ্বলতা রক্ত পেয়ে আরও বেড়ে গেছে। ঠিক সেদিন রাতের ঘটনা। রাতে ইপসা শুয়ে ঘুমিয়ে আছে, হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। ইপসা খেয়াল করে ঘরে কেউ একজন চলাফেরা করছে। পায়ের একটা খসখসে শব্দ, যেমন হয় ঠিক তেমন। কিন্তু ইপসা তো দরজা লাগিয়েই ঘুমিয়েছিল। ঘরে একটা ডিম লাইট জ্বলছে। ইপসা ধীরে ধীরে চোখ খোলে। ইপসা দেখে একজন নারী ঘরে ঘুরে বেড়াচ্ছে। পরনে পার্পেল রঙের শাড়ি, একটা স্তন অনাবৃত, কোমর থেকে নিচের অংশ সরু, সাপের মতো, নেই কোনো পা। সাপ নিজের ওপর ভর করে যেমন হেঁটে বেড়ায়, ঠিক তেমনভাবে সে নারী পুরো ঘরময় হেঁটে বেড়াচ্ছে। ইপসার এটা স্বপ্ন নাকি বাস্তব সেটা বুঝে উঠতে পারে না। আর তখনই সে নারী ইপসার ওপর ঝাঁপ দিয়ে পড়ে। ইপসার শরীরের সাথে পুরোপুরিভাবে মিশে যায়। এরপর ইপসার আর কিছু মনে নেই। ঘুম থেকে ওঠার পর ইপসা ভাবে গতরাতের বিষয়টা বোধহয় তার স্বপ্ন ছিল, তাই ততটা গুরুত্ব দেয় না। কিন্তু এরপর থেকেই ইপসার শরীরটা কেমন ভার ভার লাগে। স্বাভাবিক জীবনযাপন তার অসহ্য মনে হয়। সেদিন রাতে ইপসার ঘুম ভাঙে কোনো কিছু একটা স্পর্শে। ইপসা চোখ খুলে দেখে সে তার পা দুটো নড়াচড়া করতে পারছে না, আর তার শরীরের ওপর শুয়ে আছে গতরাতের সেই নারী। নারীটির কোমরের নিচের সাপ সদৃশ অঙ্গ দিয়ে দুটো পা চাপটে ধরেছে, আর 2 হাত দিয়ে আঁকড়ে ধরে ইপসাকে জড়িয়ে ধরেছে। আলিঙ্গন করে জড়িয়ে ধরে একবার ইপসাকে তার শরীরের ওপরে তুলছে, আবার কখনো গড়িয়ে ইপসাকে নিচের দিকে রেখে নিজের ওপরে উঠছে। মুখটা কানের কাছে দিয়ে ফিসফিস করে বলছে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তুই আমায় আবারও তোর রক্তে আমায় তুষ্ট করেছিস। এই শরীর এখন আমার, এখন শুধুই রক্ত চাই, শুধুই রক্ত। এই বলে নারীটি শ্বাস শরীরের সাথে মিলে যায়। তোমাদের বোঝার সুবিধার্থে এখন এই মূর্তি নিয়ে কিছু কথা না বললেই নয়, নয়তো বুঝতে অসুবিধা হবে। বিপুলের দাদুর বাবা, মানে বিপুলের প্রপিতামহ, ছিলেন একজন সাধক। তিনি বিভিন্ন ধরনের সাধনা করে তার আধ্যাত্মিক শক্তি বাড়িয়েছিলেন। তার যিনি গুরু ছিলেন তিনি তাকে একটি মূর্তি উপহার দেন, যেটি ছিল গ্রিক অপদেবী সাকিউবাসের। সাকিউবাস হল এক ধরনের মোহিনী নারী দৈত্য বা অপদেবী, যে রাতে পুরুষদের স্বপ্নে এসে সম্মোহন করে বা যৌন আকর্ষণ এবং প্রলোভনে ফেলে, এবং তার জীবনশক্তি বা রক্ত শুষে নেয়।
তার চোখ দুটো যেন লালচে নীলে জলসা আগুন, সেখান থেকে কামনা আর মৃত্যুর ছায়া একসাথে ঝরে পড়ে। ত্বক সাদা মোমের মতো, যেন মৃতের রং, কিন্তু তাতে এমন এক অদ্ভুত দীপ্তি আছে যা পুরুষের চোখে মায়ার ছোঁয়া দেয়। তার ঠোঁট গাঢ় লাল, শুদ্ধ পান করা রক্তের মতো উজ্জ্বল। সে মানবরূপে পুরুষের কাছে এসে নরম ছায়ার মতো দেহে মিশে যায়। তার ঠোঁটের ছোঁয়ায় শরীর জ্বলে ওঠে, কিন্তু সেই উত্তাপের ভেতর লুকিয়ে থাকে মৃত্যুর ঠান্ডা কামড়। যত বেশি সে চুমু খায়, তত কমে যায় শিকারের প্রাণশক্তি, আর একসময় রক্তশূন্যতায় ছটফট করতে করতে মারা যায় তার শিকার। আর সাকিউবাস বেশি অ্যাক্টিভ হয় পূর্ণিমার রাতে। বিপুলের প্রপ্রতামহের গুরু এই মূর্তির অপদেবীকে পুরুষের রক্তে তুষ্ট করে এবং বশে আনে, আর সে অপদেবীকে কাজে লাগায় তার জাদুবিদ্যায়। আর সেই মূর্তিটি সময়ের পরিক্রমায় চলে আসে বিপুলের হাতে, এবং বিপুল সেটি জন্মদিনের গিফট হিসেবে দেয় ইপসাকে। এবার আবার ইপসার ঘটনায় ফিরে আসা যাক। সে সাকিউবাস অপদেবী এখন দীর্ঘদিন পর ইপসার রক্তের স্বাদ পায়, তখন তুষ্ট হয়ে ভর করে ইপসার শরীরে। ইপসা সম্পূর্ণ পোজেসড হয়ে যায়। ইপসাকে চালনা করতে থাকে সাকিউবাস দেবী, আর এই কারণেই হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায় ইপসার মধ্যে। তখন স্বভাবতই সাকিউবাস তার নিজস্ব গতিতে চলবে। ইপসার নিজের উপর কোনো কন্ট্রোল থাকবে না। এরই ধারাবাহিকতায় ইপসা পরপর 4 পূর্ণিমায় 4 জন ছেলের সাথে সখ্যতা গড়ে তোলে এবং তাদের সাথে সঙ্গমে লিপ্ত হয়। তাদের শরীরের সমস্ত রক্ত চুষে নিয়ে তার তৃষ্ণা মেটায়। আর এই কাজগুলো এমন সুনিপুণভাবে করে যেন ইপসা ধরা না পড়ে। বিপুলের একটু চুকচুকানি ছিল ইপসার সাথে মিলিত হবার, তাই বিপুলের থেকে দূরে থাকত ইপসা। ইপসার ভালোবাসার জোর এতটাই বেশি ছিল যে সে বিপুলের কোনো ক্ষতি হতে দিত না। সাকিউবাসের সাথে লড়াই করে সে বাঁচিয়ে দেয় বিপুলকে। যদি একটুও দুর্বল হতো বিপুলের ব্যাপারে, তবে প্রথম মৃত্যুটি হতো বিপুলের। অথচ বিপুল ইপসাকে কতটা ভুল বুঝেছিল, এটা যদি বিপুল জানতে পারত, তবে হয়তো বিপুলের আত্মা শান্তি পেত। ইপসার সাথে সাকিউবাস এন্টিটির ঝগড়া হতো বিপুলকে নিয়ে। এন্টিটি ইপসাকে বারবার চাপ দিচ্ছিল পরের পূর্ণিমায় যেন শিকার হিসেবে বিপুল থাকে। আর সেদিন যদি ইপসা নিজে আত্মহত্যা না দিত, তবে হয়তো পরের শিকার বিপুলই হতো। এটাই ভালোবাসার সৌন্দর্য। ভালোবাসা মানে শুধু নিজের ভালো থাকা নয়, বরং উল্টো দিকের মানুষটাকে ভালো রাখা। এজন্যই হয়তো ইপসার ডায়েরিতে লেখা ছিল, তোর দেওয়া উপহারই তোকে মৃত্যুপথে ঠেলে দিতে চায়, তোর দেওয়া উপহারই আমাকে মৃত্যু উপহার দেয়। আমি ভাগ্যবান, নিজের মৃত্যু উপহার দিয়ে তোকে জীবন উপহার দিলাম। ভালো থাকিস, পরজন্মে যেন আবার তোর হয়ে আসতে পারি। পারলে জীবনে আমায় ক্ষমা করে দিস। এই ছিল আজকের ঘটনা। আমরা দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই অনেক মূর্তি বা পুতুল ঘরে আনি বা আমাদের বাচ্চাদের হাতে তুলে দিই। সব কিছুরই এনার্জি আছে, সেটা নেগেটিভ হোক কি পজিটিভ। এই যেমন কিছুদিন আগে লাবু গলের একটা ক্রেজ উঠল, তখন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের ডার্ক এক্সপিরিয়েন্স তুলে ধরেছিল। কি দরকার এসবের? মূর্তি ভালোবাসলে দেবদেবীর মূর্তি ঘরে সাজিয়ে রাখুন। ট্রেন্ডে গা ভাসিয়ে ভুলভাল জিনিস ঘরে না আনাই ভালো। বিষয়গুলো নিয়ে সচেতন হওয়াই এই লেখার মূল প্রতিপাদ্য বিষয়। থ্যাংক ইউ রিয়াদ ভাই। আজকের এই ঘটনাটা রিয়াদ ভাই লিখেছেন আপনাদের মনোরঞ্জনের জন্যই। তাই আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং আমরা এর পরবর্তীকালে বেশ কিছু এমন অদ্ভুত জিনিস আনতে চলেছি আপনাদের জন্যে, যেগুলো আপনারা শুনে খুবই অবাক হবেন। এবং আমাদের ফরম্যাটের থেকে একটু সাইডেও আমরা আরও নতুনভাবে কিছু কাজ করব। আমাদের ফরম্যাট তো চলবেই, তার পাশাপাশি আরও নতুন কিছু কাজ করার একটা ইচ্ছে হচ্ছে। কারণ নতুন বছর আসলে নতুন বছরে নতুন কিছু করতে পারলে আপনাদেরও ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। কারণ আপনারাও চান নতুন কিছু শুনতে, নতুন রকমের কিছু শুনতে। আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদেরকে ঘটনা পাঠান aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। এই মুহূর্তে আমরা রয়েছি আফটার মিডনাইট স্টোরিজ এক্সপ্রেস 3-তে। আশা করছি আপনারা সকলে আফটার মিডনাইট স্টোরিজ এক্সপ্রেস 4-এর জন্য ওয়েট করে থাকবেন। যারা যারা এবছর যেতে পারেননি, তারা পরের বছর যাবেন। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি সবুজ আছি আপনাদের সঙ্গে।